একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের রসায়ন ক্লাসে। আমি নীলুফার সুলতানা, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আমি জানি না তোমরা তোমাদের কলেজে ফার্স্ট ডে মেমোরি কি করে লিখবে, তবে এটুকু জানি তোমাদের ফার্স্ট ডে মেমোরি আমাদের সকলের চেয়ে একদম ভিন্ন হবে। লিখতে হয় না বাংলা এবং ইংরেজিতে কলেজের প্রথম দিনের স্মৃতি, তো সেটি আমার মনে হয় তোমাদেরটা আমাদের সকলের চেয়ে একেবারে অন্য এবং অনন্য হবে এবং খুব মজারও হবে। তো আজকেও আমরা অনলাইনে কেমিস্ট্রি ক্লাস শুরু করেছি। তো ইতিমধ্যে তোমরা কয়েকটি ক্লাস পেয়েছো। আমি আজকে যেহেতু আমরা আজকে অনলাইন ক্লাস শুরু করেছি, সেহেতু আমাদের হয়তো পরিচিত হতে কিছুটা সময় লাগবে, প্রত্যেকের সঙ্গে পরিচিত হতে কিছুটা সময় লাগবে। আমি আশা করছি খুব শিগগিরই সেটি সম্ভব হবে, যদিও আমরা একটি মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। তারপরও এটি কিন্তু আমাদের জন্য একটি বিরাট সুযোগও নিয়ে এসেছে বলে আমি মনে করি। আমাদের মন্ত্রী মহোদয় সবসময় বলে থাকেন যে এটি আমাদের সকলের জন্য একটি অনেক বড় সুযোগ তৈরি করে দিয়েছে। কারণ হলো, আমরা আগে যেই কাজগুলো করতে পারতাম না সময়ের অভাবে, সেই কাজগুলো এখন আমরা করতে পারছি। আমরা এই সময় বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা নিজের পছন্দের কোনো কাজ করতে পারি, কোনো সৃজনশীল কাজ করতে পারি। আমরা আমাদের নিজেদের জন্যে, আমাদের পরিবারের জন্য, আমাদের প্রতিবেশীর জন্য এবং আমাদের এই প্রিয় দেশের জন্য আমরা অনেক কাজ এই সময়ে করতে পারি। তো তারই ধারাবাহিকতায় যেহেতু আমাদের প্রত্যেকেরই কিছু দায়িত্ব রয়েছে, সেটিও আমাদের যথাযথভাবে পালন করতে হবে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্লাস। তো আমি আর কথা বাড়াই না, আমি ক্লাসে চলে যাই। যখন আমাদের সরাসরি দেখা হবে তখন আমরা অনেক কথা শেয়ার করতে পারবো। তো আজকে পড়ার আগে আমি একটি কথা তোমাদের সঙ্গে বলি। সেটি হচ্ছে, মনে করো তুমি কোনো প্রতিবেশী দেশে, আমাদের প্রতিবেশী অনেক দেশ রয়েছে না, সেখানে কোনো এক দেশে বেড়াতে গেছো। তো স্বাভাবিকভাবে যেহেতু তুমি বাইরে থেকে এসেছো, তোমাকে কেউ দেখলেই জিজ্ঞেস করবে যে হোয়ার আর ইউ ফ্রম। তো তুমি বলবো আই এম ফ্রম বাংলাদেশ, লাইক দ্যাট। তো এরকম আরও কোয়েশ্চেন তোমাকে করবে, তুমি কোথায় পড়ো, তুমি বলবে আমি কলেজে পড়ি। কোন কলেজে পড়ো? বলবে ভিক্টোরিয়া কলেজে পড়ি। তো যারা জিজ্ঞেস করবে যে সেটি কোথায়, তুই বলবে সেটি কুমিল্লায়। কুমিল্লায় কোথায়? তুই বলবে সেটি কান্দির পাড়ে। যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, ওরা অনেকেই কুমিল্লাকে চেনে। তো কান্দির পাড়ে কোথায়? তুমি বলবে রানীর দিঘির পাড়ে। এক্স্যাক্টলি রানীর দিঘির পাড়ে কোথায় সেটাও তোমাকে বলতে হবে যে এটা রানীর দিঘির পশ্চিম পাড়ে। তো এই যে কলেজের লোকেশনটি বোঝানোর জন্য তুমি যে কতগুলো স্টেপ পার হয়ে এসেছো, কুমিল্লা, কান্দির পাড়ে, এরকম কতগুলো স্টেপ পার হয়ে এসেছো, তারপর তুমি কলেজের লোকেশনটি বোঝাতে পেরেছো। ঠিক একইভাবে আমরা যখন পরমাণু নিয়ে পড়াশোনা করি, তোমরা ইতিমধ্যে অনেকগুলো মডেলসও পড়েছো পরমাণুর। পরমাণু নিয়ে যখন আমরা পড়াশোনা করি তখন আমরা দেখি যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে, কিন্তু এক্স্যাক্টলি ইলেকট্রনকে আমি কোথায় পাবো, ইলেকট্রনের লোকেশন কি, ইলেকট্রন ঠিক কোন জায়গায় আছে, কি অবস্থায় আছে, সেই জিনিসটি যদি আমাকে জানতে হয়, আমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তো আমাদের আজকের বিষয় কোয়ান্টাম সংখ্যা। গুণগত রসায়নে, রসায়ন প্রথম পত্র গুণগত রসায়নে আজকে আমাদের পড়ার বিষয় কোয়ান্টাম সংখ্যা। এবং আজকের লেকচার শেষে তোমরা কোয়ান্টাম সংখ্যা কি সেটি বলতে এবং লিখতে পারবে। কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ বলতে এবং লিখতে পারবে। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বিভিন্ন শক্তি স্তরে অরবিটাল সংখ্যা গণনা করতে পারবে এবং তোমরা অরবিট কাকে বলে, অরবিটাল কাকে বলে সেটি তোমরা বলতে পারবে, লিখতে পারবে এবং অরবিট এবং অরবিটালের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। তো আমরা প্রথমেই দেখি কোয়ান্টাম সংখ্যা কি। তো
তো আমরা যেমনটি বলছিলাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। এখন নিউক্লিয়াসের চারপাশে অনেক বিভিন্ন সংখ্যার ইলেকট্রন থাকতে পারে, অনেকগুলো ইলেকট্রন বিভিন্ন শক্তি স্তরে তারা ঘুরছে, আবর্তন করছে। তো বর্ণালী বিশ্লেষণ থেকে দেখা যায় যে এই যে শক্তি স্তরগুলো সেখানে কি আছে, সেগুলো বৃত্তাকার। আমরা সাধারণত দেখেছি যে বোর মডেলে আমরা দেখেছি বৃত্তাকার, তো এগুলো বৃত্তাকারও হতে পারে, উপবৃত্তাকারও হতে পারে। বর্ণালী বিশ্লেষণ থেকে এই জিনিসগুলো দেখা যায়। আর আরো যেই জিনিসটি আমরা জানতে পারি সেটি হচ্ছে তোমার ইলেকট্রন কিন্তু যখন নিউক্লিয়াসকে আবর্তন করছে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরছে এবং সেই সাথে সে নিজ অক্ষেরও চারদিকে কিন্তু ঘুরছে। যেমন আমরা লাটিম দেখি, লাটিম যেমন ঘোরে, তো সেরকম এই সমস্ত জিনিসগুলো, এই যে নিউক্লিয়াস কোন প্রধান শক্তি স্তরে আছে, কোন উপস্তরে আছে, কোন অরবিটালে আছে, কোন দিকে ঘুরছে, সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সমস্ত জিনিসগুলো ব্যাখ্যা করার জন্য আমরা যেই জিনিসটি আমাদের জানতে হয় সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এখানে দেখো লেখা আছে পরমাণুতে অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার, আকৃতি, শক্তি স্তরের বিন্যাস এবং নিজ অক্ষের চতুর্দিকে আবর্তনের দিক, এই সমস্ত জিনিসগুলোকে যে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয় সেগুলোকে বলে কোয়ান্টাম সংখ্যা। তো 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার রয়েছে, সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যেটিকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলে থাকি, রয়েছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং রয়েছে স্পিন কোয়ান্টাম নাম্বার বা স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমরা প্রথমেই চলে যাই প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা কাকে বলছি আমরা? কোনো একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসের চারিদিকে আবর্তনশীল, মানে একটি ইলেকট্রন কোন প্রধান শক্তি স্তরে আছে, সেটি প্রথমটিতে আছে না দ্বিতীয়টিতে আছে না তৃতীয়টিতে আছে, সেটি কোথায় আছে সেটি প্রকাশ করার জন্য আমরা যেই কোয়ান্টাম সংখ্যাটিকে আমরা নিই সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেটিকে স্মল এন দিয়ে প্রকাশ করা হয় এবং প্রধান কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা দেখতে পাচ্ছি শক্তি স্তর বা কক্ষপথের আকার প্রকাশ করা হয়। আকার মানে কি? সাইজ, এটি কি ছোট না বড় না আরো বড়, এই জিনিসটি আমরা আকার প্রকাশ করতে পারি। আমরা ছবির মাধ্যমে এটি একটু দেখার চেষ্টা করি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের কক্ষপথ, এখানে দেখা যাচ্ছে নিউক্লিয়াস, তারপরে আমরা শক্তি স্তর দেখতে পাচ্ছি এবং n = 1 মানে প্রথম শক্তি স্তর, সেটিকে আমরা k দিয়ে প্রকাশ করি। আবার n = 2 হলে সেটি হবে l। আবার একইভাবে এভাবে আস্তে আস্তে বড় হতে থাকবে, কিন্তু এগুলো n = 3 হলে আরেকটু বড় হবে, সেটির নাম হবে m, এভাবে n o p লাইক দ্যাট। দেখো এখানে n = 4 হলে তখন আমরা এটিকে বলছি n। তাহলে এই গেল আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটিকে আমরা n দিয়ে প্রকাশ করি। এরপর আমরা চলে যাই সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার, যেটিকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারও বলে থাকি। এখানে বলা হয়েছে কোন ইলেকট্রন একটি প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে। তুমি যেমন বলেছিলে কুমিল্লায় আছে ভিক্টোরিয়া কলেজটি, তারপর কুমিল্লায় কোথায় আছে, সেটি কান্দির পাড়ে আছে। ঠিক এরকম এই ব্যাপারগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে রয়েছে সেটি যেই কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটিকে আমরা বলছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এবং সেটিকে স্মল l দিয়ে প্রকাশ করছি আমরা। এবং আমরা আরো বলছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপস্তরের আকৃতি প্রকাশ করা হয়। আমরা সাইজ করেছি ছোট না বড়, এবার আমরা শেপও জানতে পারবো যে ইলেকট্রনগুলো প্রধান শক্তি স্তরের কোন উপস্তরে আছে, সেটির আকৃতি কি, সেই জিনিসটিও আমরা জানতে পারবো। এবং দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যার মান রয়েছে n এর, যেমন 1 2 3 4 এরকম মানগুলো রয়েছে। একইভাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা l এরও কিন্তু মান রয়েছে এবং সেটি নির্ভর করে n এর উপর। তো সেটি কি রকম? l এর মান 0 হতে n-1 পর্যন্ত। l এর মান কি পর্যন্ত হতে পারে? 0 থেকে n-1 পর্যন্ত। যেমন
n ইকুয়াল টু 1 হলে l ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1, তার মানে এখানে শুধু 0। আবার দেখো 2 হলে কি হচ্ছে, l এর ভ্যালু হচ্ছে 0 আর 1, 0 থেকে n মাইনাস 1। আবার 3 হলে 0 থেকে n মাইনাস 1, আবার 4 হলে 0 থেকে 4 মাইনাস 1। খুব মজার জিনিসগুলো এখানে দেখো, n ইকুয়াল টু 1 হলে l এর ভ্যালু কটি, একটি, তারপরে তার মানে একটি উপস্তর। n ইকুয়াল টু 2 হলে l এর ভ্যালু কটি, দুটি, তার মানে দুটি উপস্তর এই দ্বিতীয় শক্তি স্তরে। তারপর আছে n ইকুয়াল টু 3 হলে l এর ভ্যালু কটি, 1 2 3, তিনটি। আবার n ইকুয়াল টু 4 হলে l এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি 0 1 2 3। এইটুকুই হয়ে থাকে সাধারণত। তো তারপর দেখো এখন তাহলে আমরা n এর প্রত্যেকটি মানের জন্য আমরা l এর মান পাচ্ছি। এখানে ছিল n ইকুয়াল টু 1, এখানে আমরা পাচ্ছি একটি উপস্তর। তাহলে প্রধান শক্তি স্তরে একটি উপস্তর থাকে, দ্বিতীয় শক্তি স্তরে থাকে দুটি, তৃতীয় শক্তি স্তরে এরকম তিনটি, তারপরে চতুর্থ শক্তি স্তরে চারটি। তাহলে জিনিসগুলো আমরা একটি এখানে দেখো টেবিল দিয়েছি, এটি তোমাদের আরো ক্লিয়ার হবে ব্যাপারগুলো। এল এর মান, উপস্তরের নাম এবং উপস্তরের আকৃতি। তাহলে এল এর ভ্যালু যখন 0 তখন উপস্তর একটি আমরা আগের স্লাইডে দেখে এসেছি, তাহলে সেটি হচ্ছে এস, এবং এই এস এসেছে শার্প থেকে, SHARP, শার্প। এবং এই উপস্তরের আকৃতি হচ্ছে গোলকের মতো, গোলক আকৃতি, ফুটবলের মতো। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি 3 ডাইমেনশনাল ফিগার, এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি জিনিসগুলো 3 ডাইমেনশনালি দেওয়ার চেষ্টা করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। একইভাবে দেখো এল এর ভ্যালু যখন 1 তখন উপস্তরের নাম হচ্ছে পি, এবং সেটির আকৃতি ডাম্বেল আকৃতি। তাহলে আমরা এল থেকে আমরা আকৃতিও জানতে পারছি, এবং পি এসেছে প্রিন্সিপাল এই ওয়ার্ড থেকে। এবং দেখো এল এর ভ্যালু যখন 2 তখন আমরা বলছি এটিকে ডি, ডিফিউজ থেকে এসেছে, ডাবল ডাম্বেল আকৃতি। এই যে ডাবল ডাম্বেল আকৃতি, আর পি ছিল ডাম্বেল আকৃতি, এখানে দুটো ডাম্বেল। একইভাবে যখন এল এর ভ্যালু 3 তখন আমরা দেখতে পাচ্ছি এফ, এটিকে আমরা বলছি তখন এফ, ফান্ডামেন্টাল। অ্যাকচুয়ালি এগুলো অরবিটাল সেট, ফান্ডামেন্টাল এফ দিয়ে প্রকাশ করছি। এবং এটি অনেক জটিল আকৃতি, দেখো অনেকগুলো ডাম্বেলের মতো এখানে দেখা যাচ্ছে, তো এটি একটু জটিল। এটি নিয়ে আমরা এই লেভেলে খুব একটা পড়াশোনা করি না। দেখো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস পি ডি এফ। তাহলে এল থেকে আমরা, এল এর মান থেকে আমরা প্রধান শক্তি স্তর জানতে পারলাম। এখন আমরা উপস্তর সম্পর্কে জানতে পারলাম, এবং সেগুলোর আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আসি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যায়, আরো স্পেসিফাই করার জন্য। এই যে আমরা উপস্তর দেখেছি, এখন এই উপস্তরগুলোরও দেখো আমরা একটু আগে দেখেছি একটি মাত্র পি উপস্তর, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তার মানে হচ্ছে ওই উপস্তরের মধ্যে আবার কি রয়েছে, ভাগ রয়েছে, যেগুলোকে অ্যাকচুয়ালি আমরা অরবিটাল বলি। তাহলে আমরা এই যে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আমরা জানি কি পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত এখানে নিউক্লিয়াস রয়েছে, আবার ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন রয়েছে। তো যেখানে এই ধরনের চার্জগুলো থাকে সেখানে কি হয়, বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হয়, এবং সেই বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে ওখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। চৌম্বক ক্ষেত্র তৈরি হলে কি হবে, এই উপস্তরের গুলোর যে দিক বিন্যাস, সেই বিন্যাসগুলো তোমার বিভিন্ন দিকে এগুলো তোমার সেট হয়ে যাবে। এটার তখন প্রকারভেদটা একটু অন্যরকম হয়ে যাবে। চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের কক্ষপথের ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক দিক বিন্যাস, 3 ডাইমেনশনালি এটি বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে যাবে। 3
ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে। এই বিন্যাস প্রকরণ সমূহ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা বলছি ম্যাগনেটিক বা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, এবং একে আমরা স্মল m দ্বারা প্রকাশ করছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা কি জানতে পারি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান থেকে উপস্তরে উপস্থিত অরবিটালের সংখ্যা জানা যায়। এখানে যেমন পি উপস্তরে আমরা দেখতে পেয়েছিলাম, সেই পি উপস্তরে আমরা দেখতে পাচ্ছি 3টি অরবিটাল রয়েছে, এবং এম এর ভ্যালু 0 সহ +-1, +-1 থেকে +1 ইনক্লুডিং 0। তাহলে আমরা এই জিনিসটি আরেকটু ক্লিয়ার হয়ে নেই। আমরা একটি টেবিল দেখব এখন। এখানে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান থেকে চতুর্থ শক্তি স্তরে উপস্থিত অরবিটালের সংখ্যা হিসেব করতে হবে। তাহলে আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, এবং আমরা এখানে দিয়েছি উপস্তর, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং অরবিটাল সংখ্যা। এগুলো কিন্তু পরীক্ষা আসে, অরবিটাল সংখ্যা হিসাব করা, ইলেকট্রন সংখ্যা হিসাব করা। আমাদেরকে বলা হয়েছে চতুর্থ শক্তি স্তর, সে কারণে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু লিখেছি 4। সহকারী কোয়ান্টাম সংখ্যা তাহলে কত হবে? n-1, 0, 1, 2, 3। তাহলে উপস্তর কটি হবে? 0 এর জন্য হবে s, আমরা একটু আগে দেখে এসেছি 0 এর জন্য l এর ভ্যালু 0 হলে উপস্তর s, 1 এর জন্য p, 2 এর জন্য d, 3 এর জন্য f, এবং এই যে 4 হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর ভ্যালু, এই জন্য আমরা প্রত্যেকের সঙ্গে 4 দিয়েছি। এবার আমরা তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান আমরা জানি 0 সহ +-l, তাই না? এই যে এখানে 0 এর জন্য 0ই আছে, একটি আছে, তাহলে অরবিটাল সংখ্যা 1। তারপরে 1 এর জন্য আছে 4p, উপস্তর হলো p। তাহলে উপস্তরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কয়টি ছিল? 3টি, +1, 0, -1, 3। আবার 2 এর জন্য কটি? 5টি, +2, +1, 0, -1, -2, তাহলে 5টি। একইভাবে 3 এর জন্য 4f, এগুলো আমরা ছবিতেও দেখব, +3, +2, +1, 0, -1, -2, -3, তাহলে টোটাল কটি? 60টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা আমাদের কটি? 16টি। আমাদেরকে এটি হিসাব করতে বলা হয়েছিল। তাহলে এবারে আমরা এটা একটু ছবির সাহায্যে দেখে নেই। চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটালের সংখ্যা 16টি। 4s, s আমরা জানি কি ডাম্বল, এটি গোলক আকৃতির, বর্তুলাকার। তারপরে p, দেখো ডাম্বেল শেপ এগুলো, p x, p z, p y, 3টি। তাহলে 4d এর জন্য কটি অরবিটাল? দেখো এখানে 1, 2, 3, 4, 5, dx z, dy z, dxy dz², তারপরে d x² ds y², এরকম এখানে 5টি আছে। একইভাবে f এর জন্য 1, 2, 3, 4, 5, 6, 7, 60টি রয়েছে। তাহলে আমরা এই জিনিসগুলো ছবির মাধ্যমে ক্লিয়ার হয়ে গেলাম। এবারে আমরা পরবর্তী কোয়ান্টাম সংখ্যায় চলে যাই, যেটিকে আমরা বলেছি স্পিন কোয়ান্টাম নাম্বার। তাহলে নিজ অক্ষের চতুর্দিকে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী কোয়ান্টাম সংখ্যা এটি, এবং সেটিকে আমরা s দিয়ে প্রকাশ করছি। এবং আমরা জানি প্রতিটি অরবিটালে বিপরীত স্পিনের 2টি ইলেকট্রন থাকে, এবং তারা দুইজন কি একদিকে তো দুইজন আবর্তন করতে পারবে না, তাই না? তাহলে কি হবে? ওখানে একটু ঝামেলা হয়ে যাবে। তাহলে এরা কি করবে? সবসময় দুইজন দুই দিকে ঘুরতে হবে। আমরা পলি এক্সক্লুশন প্রিন্সিপাল পড়বো পরের লেকচারগুলোতে, তখন আমরা এই জিনিসগুলো আরো একদম খুব ক্লিয়ারলি বুঝতে পারবো। তাহলে একটি অরবিটালে আমরা জানি 2টো ইলেকট্রন থাকে এবং দুইটা কি থাকে? স্পিন আলাদা থাকে, তার মানে ঘূর্ণনের দিক আলাদা থাকে। একজন যদি ক্লকওয়াইজ ঘুরে আরেকজন ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। ছবির মাধ্যমে দেখি।
যেমন এখানে এস এর দুটি মান রয়েছে, একটি হচ্ছে +12 এবং আরেকটি হচ্ছে -12। এটা আমরা ইলেকট্রনকে এটি ঘুরতে দেখছি অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটিকে আমরা ঘুরতে দেখছি ক্লকওয়াইজ। তার মানে একটি অরবিটাল দুটি ইলেকট্রন থাকে। এবং এখানে আমরা একটু আগে বলছি যে চৌম্বক ক্ষেত্র থাকে। এখন যদি তোমার দুটো একই দিকে ঘুরে তাহলে কি হবে? তাহলে যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এটির জন্য ঝামেলা তৈরি হবে। যখন তোমার দুটি ভিন্ন দিকে ঘুরবে তখন একটির চৌম্বক ক্ষেত্রকে আরেকটির চৌম্বক ক্ষেত্র এটার মানকে ওইটা কি করবে, যেহেতু অপোজিট ভ্যালু থাকবে একটা আরেকটাকে ক্যান্সেল করে দেবে। তাহলে এই জন্য এরা কি করছে, একজন এদিকে ঘুরলে একজন ক্লকওয়াইজ ঘুরলে আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তো তাহলে আমরা এই যে 4টি কোয়ান্টাম সংখ্যা পেয়ে গেলাম এবং এদের মানও আমরা পেয়ে গেলাম। এখন আমরা জানতে পারলাম ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায় থাকে, কোন প্রধান শক্তি স্তরে থাকে, কোন উপস্তরে থাকে এবং সেখান থেকে কোন অরবিটালে থাকে, এমনকি কোন অরবিটালে ওই অরবিটালের মধ্যে যে দুটি ইলেকট্রন আছে কোনটিকে তুমি কনসিডার করছো, এটি কোন দিকে ঘুরছে, এই জিনিসগুলো আমরা জানতে পারি। আমরা ছোট্ট একটি প্রবলেম দেখি। এটি তোমরা এখনই বসে খাতায় করে ফেলবে, করে আমাকে তোমাদের যে কমেন্টে যে তোমাদের রোল নাম্বারের সাথে তোমাদের এটির রেজাল্টটিও লিখে দিতে হবে। তো এখানে বলা হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান থেকে তৃতীয় শক্তি স্তরে উপস্থিত অরবিটালের সংখ্যা হিসাব করতে হবে। আমাদেরকে বলা হয়েছে অরবিটালের সংখ্যা হিসাব করতে। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে এখানে তৃতীয়, আমরা এখানে 3 লিখবো। আর এগুলো তোমরা জানো অলরেডি, আমরা একবার প্র্যাকটিস করেছি। অরবিটাল সংখ্যা তোমাকে যদি বলে ইলেকট্রন সংখ্যা তাও আমরা করতে পারবো, কারণ আমরা জানি একটি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকে, 2টি ইলেকট্রন থাকে, তাহলে সেটিও আমরা করতে পারবো। তাহলে তোমরা এই জিনিসটি এখনই করে তোমরা কমেন্টে নিজের রোল নাম্বার এবং এই যে জিনিসটি যে অ্যান্সার সেটি লিখে দেবে। তো এই হলো আজকে আমাদের পড়ার বিষয়। তো এরপর আমরা যে জিনিসটি আরো দেখব বলেছিলাম সেটি হচ্ছে অরবিট এবং অরবিটাল। আমাদের কোয়ান্টাম সংখ্যা এখানেই শেষ হচ্ছে, 4টি কোয়ান্টাম সংখ্যা। এরপর আমরা অরবিট এবং অরবিটাল। এই যে একটি ছবি তোমরা ইতিমধ্যে দেখেছো এই ধরনের ছবিগুলা, তো আমরা বলছি এটিকে অরবিট। তো অরবিট কাকে বলছি? বোর পরমাণু মডেল অনুসারে আমরা পরমাণু নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন সমূহ আবর্তনের কতগুলো বৃত্তাকার স্থির কক্ষপথ। অরবিট হলো স্থির ধরে নিচ্ছি এবং সেটি বৃত্তাকার। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের অরবিট হলো প্রথম শক্তি স্তর, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়। এভাবে n এর ভ্যালু এখানে ছিল 1, এখানে ছিল 2, আর এখানে হবে n এর ভ্যালু 3, তারপর 4 হবে, এরকম। অরবিট থেকে দ্বিতীয় অরবিটগুলো আকারে বড় হয়, একটু আগেও আমরা এই জিনিসটি মেনশন করেছি। তাহলে এই হলো আমাদের অরবিট। তাহলে অরবিটাল কি? অরবিটাল ব্যাখ্যা করতে হলে আমাদের আর একটু বেশি জানতে হবে, কারণ হলো ডি ব্রগলি বলেছেন কি তোমার ইলেকট্রনের কি আছে, তরঙ্গ ধর্ম আছে। তিনি ইলেকট্রনকে তরঙ্গের সাথে তুলনা করেছেন এবং সেই ফাংশনটিকে তিনি সাই দিয়ে প্রকাশ করেছেন। এবং তিনি বলেছেন সাই স্কোয়ারের যে ভ্যালু সেটি হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের তীব্রতার সমানুপাতিক। এর মানে কি? এর মানে হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনকে কোথায় পাওয়ার সম্ভাবনা বেশি সেই জিনিসটাই প্রকাশ করে তোমার সাই স্কোয়ার। সাই স্কোয়ার ভ্যালু থেকে সেটি আমরা জানতে পারি। এখানে আমরা অরবিটালের সংজ্ঞা দেখো, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে বলছে ইলেকট্রন নিউক্লিয়াসের কাছেও থাকতে পারে আবার নিউক্লিয়াস থেকে দূরেও থাকতে পারে। এটা কিন্তু ওই যে এক জায়গায় এরকম ফিক্স থাকবে না। তাহলে তবে নিউক্লিয়াসের চারদিকে যে এলাকায় আবর্তনশীল ও নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন ম্যাগের অবস্থান সম্ভাবনা বেশি হয়ে থাকে, অ্যারাউন্ড 90% হয়ে থাকে, সেই যে জায়গাগুলোকে আমরা বলছি, সেই এলাকাগুলোকে আমরা বলছি অরবিটাল। এখন দেখো এখানে বলা হয়েছে প্রকৃতপক্ষে অরবিটাল হলো তরঙ্গ ফাংশন, অর্থাৎ তরঙ্গ বলবিদ্যা গাণিতিক ফাংশন যা দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থান বর্ণনা করা যায়। অরবিটাল শব্দটি দ্বারা পরমাণুতে বিভিন্ন উপশক্তি স্তর
বোঝানো হয়ে থাকে। আমরা এগুলো একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। এখানে দেখা তখন আমরা কি নির্দিষ্ট এরকম কতগুলো অরবিট দেখছিলাম, কক্ষপথ দেখছিলাম। এবার কিন্তু এরকম কিছু নেই, বিভিন্ন সময়ে ইলেকট্রনগুলো কোথায় কোথায় ছিল সেই জিনিসগুলোকে ইমেজিং করা হয়েছে। একদম মেঘের মতো ইলেকট্রন, মেঘের মতো আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের চারপাশে। তো এই হচ্ছে আমাদের অরবিটাল। তাহলে আমরা অরবিট এবং অরবিটাল সম্পর্কে জানলাম, এবং সেটির অনেকগুলো পার্থক্য বইয়ে রয়েছে, তোমরা সেগুলো পড়ে নেবে। আমি এখানে একেবারে বেসিক কয়েকটি পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি। এখানে অরবিটের সংজ্ঞা, অরবিটালের সংজ্ঞা, এবং যে জিনিসটি আমরা তখন দেখে এসেছি সেই জিনিসটি হলো অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তন করার এলাকাকে বোঝায়। এটি ছিল 2 ডাইমেনশনাল, বাট অরবিটাল হচ্ছে কি, অরবিটাল হচ্ছে 3 ডাইমেনশনাল। এটি ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের বিন্যাসকে আমরা এটি দিয়ে ব্যাখ্যা করতে পারি। এক্স অক্ষে, ওয়াই অক্ষে, জেড অক্ষে আমরা দেখে এসেছি। এবং এটি বলছে অরবিট কিন্তু হাইজেনবার্গ নীতিকে সাপোর্ট করে না। আবার এই যে অরবিটাল, এটি কিন্তু আবার হাইজেনবার্গ নীতিকে সাপোর্ট করে। এবং ইলেকট্রনের অরবিট সমূহ বৃত্তাকার, যেমন আমরা একটু আগেও দেখে এসেছি নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার পথগুলো, সেগুলো হচ্ছে অরবিট। আর অরবিটাল বলছে অরবিটালের আকৃতি বিভিন্ন ধরনের হতে পারে, সেটিও আমরা দেখে এসেছি। বর্তুলাকার হতে পারে, তারপরে ডাম্বেলের মতো হতে পারে, ডাবল ডাম্বেল হতে পারে।